Hi friends, welcome to our YouTube channel. কোষ বিভাজন। একটা বাড়ি যেমন অনেকগুলো ইট দিয়ে তৈরি, তেমনি জীবদেহ তৈরি অনেকগুলি কোষ দিয়ে। অর্থাৎ জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস কোষের যাবতীয় কাজ চালনা করে। নিউক্লিয়াসের পেঁচানো সুতোর মতো জালক ক্রোম্যাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় এই ক্রোম্যাটিন তন্তু হিস্টোন প্রোটিনের সাথে ক্রমশ কুণ্ডলী পাকিয়ে মোটা ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোমের ক্রোম্যাটিড বাহু দুটি যে নির্দিষ্ট স্থানে লেগে থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। কোষ বিভাজনের পরে ক্রোমোজোম নিউক্লিয় জালকে পরিণত হয়। ক্রোমোজোমের ক্রোম্যাটিনকে দেখলে এর রাসায়নিক গঠন দেখা যাবে। এটি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দিয়ে তৈরি। বংশগতির ধারক ও বাহক ডিএনএর নির্দিষ্ট কার্যকারী অংশ। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএ, যা একটি প্রোটিন গঠনের সংকেত বহন করে, তাকেই জিন বলে। মানুষের দেহকোষে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা যায়, অটোজোম ও সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। ক্রোমোজোমের প্রকারভেদ: অটোজোম ও সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকাবিহীন দেহের বিভিন্ন বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোমকে অটোজোম বলে। মানুষের দেহকোষে 22 জোড়া অটোজোম থাকে। সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বা অ্যালোজোম জীবের লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা গ্রহণকারী ক্রোমোজোমকে যৌন ক্রোমোজোম বলে। উদাহরণ: যৌন বা সেক্স ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে দু প্রকার, এক্স এবং ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমটি ছোট হয় এক্স এর তুলনায়। ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন। কোষ বিভাজনের সময় মেটাফেজ দশায় ক্রোমোজোম সবচেয়ে বেশি কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তাই সুস্পষ্টভাবে দেখা যায়। ক্রোমাটিড। প্রতিটি মেটাফেজ ক্রোমোজোম দুটি সমপ্রকৃতি ও সমদৈর্ঘ্যের লম্বা সূত্রাকার অংশ নিয়ে গঠিত, যারা পরস্পর সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে। এদের ক্রোমাটিড বলে। ক্রোমাটিডের সেন্টিমিয়ারের ওপরের ও নিচের অংশকে বাহু বলে। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে ভগ্নী বা সিস্টার ক্রোমাটিড বলে। প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজ বা ভাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ বলে। এই অংশে অবস্থিত অরঞ্জিত যে অংশে ক্রোমাটিড দুটিকে পরস্পরের সাথে ধরে রাখে তাকে সেন্ট্রোমিয়ার বলে। গৌণ খাঁজ। কোন কোন ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের প্রান্তের দিকে এক বা একাধিক খাঁজ দেখা যায়, একে গৌণ খাঁজ বলে। স্যাটেলাইট। কোন কোন ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়, একে স্যাটেলাইট বলে বা স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম বলে। টেলোমিয়ার। ক্রোমোজোমের বিশেষ মেরুত্বযুক্ত প্রান্তকে টেলোমিয়ার বলে। কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ার অঞ্চলে অবস্থিত যে প্লেটের মতো চাকতি তন্তুর অনুনালিকার সঙ্গে যুক্ত হয়ে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের অ্যানাফেজিক চলনকে নিয়ন্ত্রিত করে, তাকে কাইনেটোকোর বলে। ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারের ওপরের ও নিচের অংশকে বাহু বলে। ইউক্যারিওটিক ক্রোমোজোম রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আরএনএ, প্রোটিন ও ধাতব আয়ন দ্বারা গঠিত। এবার আমরা ডিএনএ এবং আরএনএর গঠন দেখে নেব।
ডিএনএর গঠন। এ অ্যাডেনিন, জি গুয়ানিন, টি থাইমিন, সি সাইটোসিন, এস ডিঅক্সিরাইবোজ শর্করা, পি ফসফরিক অ্যাসিড। নিউক্লিওটাইড একটি 5 কার্বন শর্করাযুক্ত একটি ফসফেট গ্রুপ ও একটি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। ডিএনএর নাইট্রোজেন বেসগুলি হল পিউরিন বেস, অ্যাডিনিন বা এ, গুয়ানিন বা জি এবং পিরিমিডিন বেস, থাইমিন টি, সাইটোসিন সি। আরএনএর গঠন ডিএনএর মতোই বড় জৈব অণু, কিন্তু একতন্ত্রী। এর নিউক্লিওটাইড রাইবোজ শর্করাযুক্ত এবং এর নাইট্রোজেন বেসগুলি ডিএনএর মতোই, তবে এখানে থাইমিন বা টি বেসের পরিবর্তে ইউরাসিল বা ইউ থাকে। এ অ্যাডিনিন, ইউ ইউরাসিল, জি গুয়ানিন, সি সাইটোসিন। অ্যামাইটোসিস, যে পদ্ধতিতে কোনো মাতৃকোষ তার নিউক্লিয়াসের সরাসরি বিভাজন ঘটিয়ে দুটি নতুন অপত্য কোষ তৈরি করে তাকে অ্যামাইটোসিস বলে। ঘটনাস্থল ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এবার আমরা অ্যামিবার অ্যামাইটোসিস পদ্ধতিটি দেখে নেব। মাইটোসিস, যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত অর্থাৎ একদম একই রকম দুটো অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। মাইটোসিস কোষ বিভাজনে কি কি ঘটনা ঘটে তা এবার একটু দেখে নেওয়া যাক। মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিওকাইনেসিস পদ্ধতিকে 4টি দশায় ভাগ করা যায়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। আন্তঃদশায় অর্থাৎ ইন্টারফেজে বিশ্রামে থাকা নিউক্লিয়াস আসলে বিভাজন দশার জন্য প্রয়োজনীয় শক্তি এবং উপকরণ তৈরি করে। এই সময় কোষের বিপাকীয় হার বাড়ে এবং ডিএনএ তৈরি হয়। এই সময় কোষের নিউক্লিয়াসটিতে ক্রোম্যাটিন সূত্র জালিকাকারে থাকে। কোষটি বিভাজনের জন্য পুরোপুরি প্রস্তুত হলে প্রোফেজ দশায় প্রবেশ করে। প্রোফেজ দশা, নিউক্লিয়াসটি জলবিয়োজন করে এবং নিউক্লিয় জালিকা ক্রমাগত কুণ্ডলিতে পরিণত ও ঘনীভূত হয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। প্রত্যেক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বি ভাগ হয়ে দুটো ক্রোম্যাটিড তৈরি করে। ক্রোম্যাটিড দুটি স্পাইরালাইজেশন পদ্ধতিতে আরো কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে মোটা হয়ে যায় এবং এই সময় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি একে অন্যের থেকে বিপরীত মেরুর দিকে সরে যায় এবং মেটাফেজ দশায় প্রবেশ করে। এবার দেখা যাক মেটাফেজ দশাটি কি। এই দশার প্রথমে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। ক্রোমোজোমগুলি স্পষ্ট হয় এবং নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মি বার হয়ে বেম তন্তু গঠন করে। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম না থাকায় সাইটোপ্লাজমের মাইক্রোটিবিউল বেম তন্তু গঠন করে। বেম তন্তুগুলি নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে লাগে। বেম তন্তুগুলো 3 ধরনের হয়:
ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত ক্রোমোজোমাল তন্তু, একটি মেরু থেকে অবিচ্ছিন্নভাবে অপর মেরুর সাথে যুক্ত কন্টিনিউয়াস তন্তু এবং নিরক্ষীয় অঞ্চলে সারিবদ্ধভাবে অবস্থিত খণ্ডিত তন্তু বা ইন্টারজোনাল তন্তু। এর পরের ঘটনাগুলি অ্যানাফেজ দশার মধ্যে পড়ে। এই দশায় ক্রোম্যাটিড দুটি সেন্ট্রোমিয়ারের অংশ থেকে আলাদা হয়। বেমতন্তু সংকোচনের ফলে প্রতিটি ক্রোমোজোমের ক্রোম্যাটিড দুটি বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে। একে অ্যানাফেজ চলন বলে। দুটি ক্রোমোজোম গোষ্ঠীর মাঝের অংশতে ইন্টারজোনাল তন্তু মিলিত হয়ে স্টেম বডি তৈরি করে। অ্যানাফেজের শেষে সমসংখ্যক ক্রোমোজোম কোষের দুই মেরুতে যায় এবং কুণ্ডলী খুলে ক্রমশ দীর্ঘ ও সুতোর মতো হতে থাকে, আর টেলোফেজ দশা শুরু হয়। এবার দেখা যাক টেলোফেজ দশাটি কি। ক্রোমোজোম আবার ক্রোম্যাটিন জালক তৈরি করে। নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসকে আবার দেখা যায়। নিউক্লিয়াস জল শোষণ করে স্ফীত হয় ও সম্পূর্ণ নিউক্লিয়াসের আকার নেয়। টেলোফেজের সাথে অথবা কিছু পরে সাইটোকাইনেসিস শুরু হয়। কোষচক্র। কোষ সৃষ্টির পর থেকে তার বৃদ্ধি ও বিভাজনের শেষ পর্যন্ত ধারাবাহিক ঘটনাবলীর চক্রাকার আবর্তনকে কোষচক্র বলে। কোষচক্রের দশা। বৈজ্ঞানিক হাওয়ার্ড ও পেল্ক কোষচক্রকে 4টি দশায় ভাগ করেন, যথা G1, S, G2 এবং M। M হল মাইটোটিক দশা। M দশার উপাদানগুলি হল প্রোফেজ বা P, মেটাফেজ বা M, অ্যানাফেজ বা A ও টেলোফেজ বা T। G1 প্রথম বিরতি দশা বা বৃদ্ধির দশা। এস দশার প্রয়োজনীয় প্রোটিন, সাংগঠনিক প্রোটিন ও আরএনএ সংশ্লেষিত হয়। এস দশা বা সংশ্লেষ দশা। ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে এবং হিস্টোন প্রোটিন সংশ্লেষ চালু থাকে। G2 দশা। আরএনএ নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। মিওসিস, যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টে অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মিওসিস বলে। মিওসিস কোষ বিভাজন দুটি পর্যায়ের মাধ্যমে ঘটে, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর 4টি দশা: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 1 এ সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমগুলি কাছাকাছি আসে এবং সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে জোড় তৈরি হয়। এই জোড় বাঁধার পদ্ধতিটিকে সাইন্যাপসিস এবং এক একটি জোড়কে বাইভ্যালেন্ট বলে। প্রতিটি ক্রোমোজোম দ্বিধা বিভক্ত হয়ে 4টি বাহুযুক্ত টেট্রাড গঠন করে। এই টেট্রাডের একই ক্রোমোজোমের দুটি বাহুকে সিস্টার ক্রোম্যাটিড ও দুটি আলাদা ক্রোমোজোমের ক্রোম্যাটিডকে নন সিস্টার ক্রোম্যাটিড বলে। বাইভ্যালেন্টগুলির নন সিস্টার ক্রোম্যাটিডগুলির মধ্যে অংশের বিনিময় ঘটে। একে ক্রসিং ওভার বলে। মিওসিস 1।
মিওসিস টু। মিওসিস 2 কে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলে, কারণ এই বিভাজনের সময় মিওসিস 1 এর শেষে উৎপন্ন দুটি অপত্য কোষ বিভাজিত হয়ে 4টি অপত্য কোষ গঠিত হয়, কিন্তু এদের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। অ্যানাফেজ 2। জনন, যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজ নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব পৃথিবীতে বজায় রাখে, তাকে জনন বলে। প্রকারভেদ: অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এতে দেহের যে কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে। অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, গ্যামেট ছাড়া রেণু উৎপাদন বা কোষ বিভাজন দ্বারা অপত্য জীব সৃষ্টি হয়। যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, গ্যামেট বা জনন কোষের মিলন দ্বারা অপত্য জীব সৃষ্টি হয়। অপুংজনী বা পার্থেনোজেনেসিস, নিষেক বা ফার্টিলাইজেশন ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয়। অঙ্গজ জননকে দুটি ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক ও কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ জননকে 4টি ভাগে ভাগ করা যায়: মূলজ, যেমন মিষ্টি আলু; কাণ্ডজ, যেমন কচুরিপানা; পত্রজ, যেমন পাথরকুচি; বুলবিল দ্বারা, যেমন চুপড়ি আলু। কৃত্রিম অঙ্গজ জননকে 5টি ভাগে ভাগ করা হয়: শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম, মাইক্রোপ্রপাগেশন। মূল দ্বারা, কিছু ব্রততী শ্রেণীর উদ্ভিদের অস্থানিক মূলে মুকুল জন্মায়, এদের মূলজ মুকুল বলে। অনুকূল পরিবেশে ওই মুকুল মূলে জন্মানো খাদ্যের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন করে। অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা, অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা কিছু উদ্ভিদের কাণ্ড না মাটির ওপরে না মাটির নিচে বৃদ্ধি পায়। এদের শাখা তথা পর্বমধ্য ছোট ও স্থূল হয়, এদের হ্রস্বধাবক বলে। এই জাতীয় উদ্ভিদের কাণ্ডের অগ্রে উৎপন্ন মুকুল থেকে বিটপ তৈরি হয়, যা কিনা নতুন উদ্ভিদ সৃষ্টি করে, যেমন কচুরিপানা। অস্থানিক মুকুল দ্বারা, বিভিন্ন ধরনের অস্থানিক মুকুল, যেমন পাথরকুচির পত্রমুকুল, রাঙা আলুর মূলজ মুকুল, চুপড়ি আলুর বুলবিল বা কাক্ষিক মুকুলের সাহায্যেও অঙ্গজ জনন ঘটে। এবার আমরা দেখি কৃত্রিম অঙ্গজ জনন কি। গাছের নার্সারিতে গাছেদের কলম করা আমরা প্রায় দেখে থাকি। কলম এক ধরনের কৃত্রিম অঙ্গজ জনন। আচ্ছা, কৃত্রিম অঙ্গজ জনন কথাটা আমাদের কাছে ঠিক পরিষ্কার হলো না, তাই তো?
সহজ করে বলা যায়, যে পদ্ধতির সাহায্যে উদ্ভিদ দেহের কোনো অংশ থেকে ঠিক একই রকম গুণযুক্ত উদ্ভিদ তৈরি করা হয় তাকেই কৃত্রিম অঙ্গজ জনন বলে। এইভাবে তৈরি করা উদ্ভিদগুলিকেই কলম বলা হয়। কলম 4 প্রকার। প্রথম, শাখা কলম বা কাটিং। গোলাপ, জবা, গাঁদা ইত্যাদি গাছের শাখা কেটে ভিজে মাটিতে পুঁতে রাখলে ওই শাখা থেকে নতুন গাছ উৎপন্ন হয়। একে শাখা কলম বলে। জোড় কলম বা গ্রাফটিং। এই প্রক্রিয়ায় একটি উন্নত মানের প্রজাতির কাণ্ডের অংশ অর্থাৎ সিয়ন একই প্রজাতির অপেক্ষাকৃত কম উন্নত মানের কাণ্ড অর্থাৎ স্টকের সাহায্যে জোড়া লাগানো হয়। এক্ষেত্রে উন্নত মানের বৈশিষ্ট্য বজায় থাকে। উদাহরণ, লেবু, কুল, লিচু ইত্যাদি। গুটি কলম বা গুটি। কোনো উদ্ভিদের শক্ত ডালের ওপরের আবরণ সাবধানে ছেঁচে তুলে সেখানে মাটি, সার, গোবর এবং চট বা খড় দিয়ে গুটি বাঁধলে এবং নিয়মিত জল দিলে ওই অংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। গুটি সহ শাখাটিকে মাটিতে বসালে নতুন উদ্ভিদ তৈরি হয়। আম, জাম, পেয়ারা গাছগুলিতে এই ধরনের গুটি কলম করা হয়। দাবা কলম বা লায়ারিং। এই পদ্ধতিতে একটি লম্বা শাখাকে বেঁকিয়ে তার কোনো একটি পর্বকে মাটির নিচে আবদ্ধ করে নিয়মিত জল দিলে অস্থানিক মূল ও তার থেকে নতুন উদ্ভিদ জন্মায়। বর্তমানে টিস্যু কালচার পদ্ধতিতে পরীক্ষাগারে কোনো উদ্ভিদের যে কোনো অংশ থেকে উপযুক্ত পরিবেশে খাদ্য ও হরমোন প্রয়োগ করে নতুন উদ্ভিদ সৃষ্টি সম্ভব হয়েছে। এটাও এক প্রকার কৃত্রিম অঙ্গজ জনন। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি। উদ্ভিদ কলাকর্ষণের মাধ্যমে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে প্রচুর সংখ্যক উদ্ভিদ উৎপাদনকে বলে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তার। নির্বাচিত জনিত্রী উদ্ভিদ, এক্সপ্ল্যান্ট, পোষণ মাধ্যমে এক্সপ্ল্যান্ট পালন, ক্যালাস, মূল ও বিটপ সৃষ্টি, চারা উদ্ভিদ। মাইক্রোপ্রোপাগেশন প্রক্রিয়ায় একটি পর্ব থেকে সম্পূর্ণ উদ্ভিদের বৃদ্ধি প্রাপ্তি। উদ্ভিদের থেকে কেটে নেওয়া একটি পর্ব টেস্ট টিউবের মধ্যে কালচার মিডিয়ামে স্থানান্তরিত করা হল। মূলসহ উদ্ভিদের সৃষ্টি হল। পরবর্তী সময়ে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হল। উদ্ভিদটি পুনরায় টবে স্থানান্তরিত করা হল। যৌন জনন, সংশ্লেষ বা কনজুগেশন, সিনগ্যামি, আইসোগ্যামি। এতে আকার ও আয়তনে একই দুটি সচল ভিন্নধর্মী গ্যামেটের মিলন ঘটে। অ্যানাইসোগ্যামি। এতে আকার এক কিন্তু আয়তনে ভিন্ন দুটি সচল ভিন্নধর্মী গ্যামেটের মিলন ঘটে। উগ্যামি। এতে আকার ও আয়তনে দুটি ভিন্ন কোষের মিলন ঘটে। অযৌন জনন। অযৌন জনন নিম্নলিখিত পদ্ধতিতে সম্পন্ন হয়। বিভাজন দ্বারা। এই পদ্ধতিতে মাতৃকোষ সাধারণভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, যেমন এককোষী শৈবাল, ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি। খণ্ডী ভবন দ্বারা। জীবদেহ বাইরের আঘাতে খণ্ডিত হয়ে যায় এবং প্রতিটি খণ্ড থেকে নতুন জীব তৈরি হয়, যেমন স্পাইরোগাইরা। প্রাণীদের ক্ষেত্রে একে পুনরুৎপাদন বলে। কোরকোদ্গম দ্বারা। মাতৃকোষের একাধিক উপবৃদ্ধি বা কোরক উৎপন্ন হয় এবং পরে তা আলাদা হয়ে নতুন অপত্য হিসেবে বেড়ে ওঠে। উদাহরণ, হাইড্রা। রেণু উৎপাদন। এই পদ্ধতিতে রেণুস্থলিতে উৎপন্ন রেণু বাহক দ্বারা বাহিত হয়ে দূরবর্তী স্থানে অনুকূল পরিবেশে অপত্য সৃষ্টি করে, যেমন মস, ফার্ন, ছত্রাক। পুনরুৎপাদন। এই পদ্ধতিতে প্রাকৃতিক কারণে কর্তিত অঙ্গ পুনরায় অঙ্গ সৃষ্টি করে, যেমন হাইড্রা, প্ল্যানেরিয়া ইত্যাদি।
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল হয় তাদের বংশ বিস্তারের পদ্ধতি এবার জানা যাক। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গই হল ফুল। ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবকের অন্তর্গত পুংকেশর এবং গর্ভকেশর হল ফুলের পুং ও স্ত্রী জনন অঙ্গদ্বয়। আমরা প্রথমে পুংকেশরের গঠন দেখব। পুংকেশর প্রধানত পরাগধানী ও পুংদণ্ড নিয়ে তৈরি হয়। পরাগধানীতে অবস্থিত পরাগরেণুর নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত হয় এবং পরাগধানীতে থাকা অবস্থায় এর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে একটি নালিকা নিউক্লিয়াস এবং একটি জনন কোষাধার নিউক্লিয়াস তৈরি করে। এই অবস্থায় রেণুটি পরাগধানী থেকে বেরিয়ে যায়। এরপর জানা দরকার গর্ভকেশর গঠন কেমন হয়। গর্ভকেশর প্রধানত তিনটি অংশ নিয়ে তৈরি: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় বা গর্ভাশয়। ডিম্বাশয়ের মধ্যে একটি অথবা একাধিক ডিম্বক থাকে। প্রতিটি ডিম্বকের মধ্যে স্ত্রী জনন কোষ অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হয়। প্রাথমিক অবস্থায় ডিম্বকটিতে একটি মাত্র হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এটি ক্রমাগত বিভাজিত হয়ে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। 8টি নিউক্লিয়াসের মধ্যে 3টি ভ্রূণস্থলীর এক মেরুতে প্রতিপাদ কোষ সমষ্টি তৈরি করে, বাকি 3টি ঠিক উল্টো দিকে অর্থাৎ বিপরীত মেরুতে পৌঁছে 2টি সহকারী কোষ এবং একটি মানে বড়টি ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামেট তৈরি করে। বাকি 2টি ভ্রূণস্থলীর মাঝখানে চলে আসে এবং একে অপরের সাথে যুক্ত হয়ে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে। সপুষ্পক উদ্ভিদের পুং গ্যামেটের আংশিক পরিণতি এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হবার পর প্রকৃত জনন পদ্ধতিটি কয়েকটি পর্যায়ে ঘটে থাকে। 1. পরাগযোগ। এই পর্যায়ে পুংকেশরের পুংধানী থেকে পরাগ রেণুগুলি গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবং উপযুক্ত পরিবেশে পুং গ্যামেট তৈরির পরের পর্যায়টি শুরু হয়। 2. নিষেক। পরাগরেণুর পাতলা অন্তস্তক রেণুছিদ্রের মধ্যে দিয়ে নলাকারে বেরিয়ে আসে। নালিকা নিউক্লিয়াসটি নালীর সামনের দিকে থাকে এবং জনন কোষাধার নিউক্লিয়াসটি তার পেছনে এগোয়। পরে পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে এগোনোর সাথে সাথে নালিকা নিউক্লিয়াসটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং জনন কোষাধার নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে 2টি পুং গ্যামেট তৈরি করে। শেষে পরাগনালীর সামনের দিক ডিম্বকের ডিম্বগ্রন্থ ভেদ করে ভ্রূণস্থলীতে পৌঁছয় ও গ্যামেট দুটি ভ্রূণস্থলীতে মুক্ত হয়। একটি হ্যাপ্লয়েড পুং গ্যামেট হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে অর্থাৎ নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট অর্থাৎ ভ্রূণাণু তৈরি করে। অপর হ্যাপ্লয়েড পুং গ্যামেটটি ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস তৈরি করে। সপুষ্পক শস্যল উদ্ভিদের ক্ষেত্রে একসাথে 2টি নিষেক ক্রিয়ার পদ্ধতিটিকে দ্বিনিষেক বলা হয়। নিষেকের পরের পরিবর্তন অর্থাৎ পরিস্ফুটন ও অপত্য উদ্ভিদ সৃষ্টি। নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়, যার ভেতরে অবস্থিত নিষিক্ত ডিম্বাণুটি ভ্রূণে ও শস্য নিউক্লিয়াসটি শস্যে পরিণত হয়। সম্পূর্ণ ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। এই বীজ মাটিতে পড়ে এবং উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়ে অপত্য উদ্ভিদ তৈরি করে। পরাগযোগ বা পলিনেশন, যে প্রক্রিয়ায় পরাগধানী থেকে পরাগরেণু ওই একই ফুলের বা ওই গাছের অন্য ফুলে কিংবা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগযোগ বলে। এবার আমরা ফুলের পরাগযোগের একটি মাধ্যম দেখে নিই। সপুষ্পক উদ্ভিদের পরাগযোগ 2 প্রকারের: ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন
কোন ফুলের পরাগ যখন একই প্রজাতির অন্য গাছের অথবা অন্য প্রজাতির অপর গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে ইতর পরাগযোগ বলে। স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। কোন ফুলের পরাগ যখন ওই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এবার আমরা বিভিন্ন পরাগযোগ দেখে নিই। অটোগ্যামি, যখন একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। গেইটোনোগ্যামি, যখন একই গাছের দুটি পৃথক ফুলে পরাগযোগ ঘটে। পরাগযোগের বাহক সংশ্লিষ্ট উদ্ভিদের নাম ও সংশ্লিষ্ট উদ্ভিদের বৈশিষ্ট্য। ধান, ভুট্টা, নারকেল প্রভৃতি উদ্ভিদের বায়ুবাহিত পরাগযোগ ঘটে। বৈশিষ্ট্য: ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন ও অনুজ্জ্বল। ফুলে মকরন্দ থাকে না। পরাগরেণু হালকা ও গাত্র মসৃণ হয়। পাতাঝাঝি, পাতা শ্যাওলা প্রভৃতি উদ্ভিদের জলবাহিত পরাগযোগ দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল ও হালকা। পূর্ণ নিমজ্জিত উদ্ভিদের পরাগযোগ জলের ওপরে ঘটে। আম, লিচু, সালভিয়া, পদ্ম প্রভৃতি উদ্ভিদের পতঙ্গবাহিত পরাগযোগ দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: ফুলগুলি উজ্জ্বল বর্ণের, গন্ধযুক্ত, বড় আকৃতির। ফুলে মকরন্দ গ্রন্থি থাকে। পরাগের বহির্গাত্র কণ্টকযুক্ত। বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি জীবের প্রোটোপ্লাজম নিয়ন্ত্রিত একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এবার জেনে নিতে হবে বৃদ্ধি কাকে বলে। নির্দিষ্ট কিছু শর্তের উপস্থিতিতে প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণে কোষ, কলা, অঙ্গ তথা সমগ্র জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় ও চিরস্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে। ফেজেস অফ গ্রোথ। বৃদ্ধিকে তিনটি দশায় বিভক্ত করা যায়: কোষ বিভাজন দশা, কোষীয় আকার বৃদ্ধিরণ দশা এবং কোষ বিভেদন দশা বা ফেজ অফ সেল ডিভিশন। কোষ বিভাজন দশা বা সেল ডিভিশন। কোষের বিভাজন দশায় মাইটোসিস কোষ বিভাজন দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জীবদেহের আকার ও আয়তন বৃদ্ধি পায়। এবার আমরা মানবদেহের বৃদ্ধির বিভিন্ন দশা দেখে নিই। বিভাজিত কোষগুলির উপচিতির হার খুব বেশি বলে কোষের শুষ্ক ওজন বাড়ে, ফলে জীবের আকার, আয়তন বৃদ্ধি পায়। উদ্ভিদের ক্ষেত্রে কোষ বিভাজন দশা। উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থিত ভাজক কলার বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। কোষের দীর্ঘীকরণ দশা বা সেল এনলার্জমেন্ট। এই দশায় বিভাজিত কোষগুলিতে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল প্রবেশ করে, ফলে কোষগুলি স্ফীত ও প্রসারিত হয়ে আকার আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন, জিএইচ হরমোন এই দশা নিয়ন্ত্রণ করে। কোষীয় বিভেদন বা সেল ডিফারেন্সিয়েশন। কোষগুলির সংখ্যা বৃদ্ধি হওয়ার কাজ ও কোষীয় অঙ্গাণু সৃষ্টির কাজ শেষ হলে এরা বিভিন্নভাবে পরিবর্তিত হতে থাকে। একে কোষীয় বিভেদন বলা হয়। এর ফলে ভাজক কলা থেকে উদ্ভিদ দেহে সংবহন কলাতন্ত্র, ত্বক কলাতন্ত্র, আদি কলাতন্ত্র সৃষ্টি হয়। প্রাণীদেহের কোষগুলি বিভেদিত হয়ে তিনটি কোষ স্তর, এক্টোডার্ম বা বহিত্বক, মেসোডার্ম বা মধ্যত্বক ও এন্ডোডার্ম বা অন্তত্বক সৃষ্টি করে।
এই স্তরগুলি থেকে বিভিন্ন অঙ্গ সৃষ্টি হয়। বৃদ্ধির সাথে বিকাশ সম্পর্কিত। তাহলে জানতে হবে বিকাশ কাকে বলে, বা ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট। যে প্রক্রিয়ায় জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে একাধিক কোষে পরিণত হয় এবং একটি নির্দিষ্ট জীবের বৈশিষ্ট্য অনুযায়ী কলা, অঙ্গ ও তন্ত্র সৃষ্টির মাধ্যমে একটি প্রজাতির বিকাশ ঘটে, তাকে বিকাশ বা পরিস্ফুরণ বলে। মানব বিকাশে বা পরিস্ফুরণে বিভিন্ন দশা। 9 মাস গর্ভাবস্থার পর একটি মানব শিশু জন্ম লাভ করে। জন্ম নেওয়ার পর থেকে একটি মানুষের জীবনে মোট 5টি দশা: সদ্যজাত, শৈশব, কৈশোর বা বয়ঃসন্ধি, পরিণত দশা, অন্তিম বা বার্ধক্য দশা। সদ্যজাত বা ইনফ্যান্সি। এই সময়ে শিশুর পরিস্ফুরণ খুব দ্রুত হয়। দেহের বৃদ্ধির সঙ্গে পায়ের ও মস্তিষ্কের বৃদ্ধি ঘটে। শৈশব বা চাইল্ডহুড। 10 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত অবস্থাকে শৈশব বলা হয়। এই সময় বৃদ্ধির হার একটু বেশি হয়। মানসিক বিকাশ অত্যন্ত দ্রুত হারে হয়ে থাকে। কৈশোর বা বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স। এই দশায় দৈহিক বৃদ্ধির হার বাড়ে। দেহের মুখ্য ও গৌণ যৌন গ্রন্থিগুলির বৃদ্ধি ঘটে। দেহের বিপাকক্রিয়া বৃদ্ধি পায়। মস্তিষ্কের বিকাশ ঘটে বলে বুদ্ধির বিকাশ ঘটে। অন্যান্য হরমোনের পাশাপাশি পুরুষদের টেস্টোস্টেরন এবং স্ত্রীদেহে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটে। এই সময়কালটি 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। পরিণত দশা বা অ্যাডাল্টহুড। এই অবস্থায় দৈহিক বৃদ্ধির হার বাড়ে। এসটিএইচ হরমোন কাজ করে না। এই দশায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় হয়ে পূর্ণতা পায় এবং কার্যক্ষমতা বাড়ে। এই সময়ের বয়সকাল 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত। অন্তিম বা বার্ধক্য দশা বা লেট অ্যাডাল্টহুড অর সেনেসেন্স। 45 বছর বয়স থেকে 80 বছর বা তার বেশি বয়স পর্যন্ত সময়কালকে বার্ধক্য বা অন্তিম পরিণতির দশা বলা হয়। এই সময় দেহের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে না। হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি, বহুমূত্র রোগ হওয়ার সম্ভাবনা থাকে।